नमो नमः मित्राणि सर्वे कथम सन्ति मन्ये सर्वे कुशलिनः सन्ति। आज के আমরা কারকের কত নম্বর ক্লাস করব বলো তো? হ্যাঁ, আজকে কারকের 6 নম্বর ক্লাস করব। যারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখছো তারা ঠিকই বলেছো, আজকে কারকের 6 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা কর্তুরী ঈপ্সিততম কর্ম এই সূত্রটির পরবর্তী যে সূত্র রয়েছে সেটাকে নিয়ে আলোচনা করব। তো সেটি কি না, তথাযুক্তম চানিপ্সিতম, তথা যুক্তং চানিপ্সিতম। তথাযুক্তম চানিপ্সিতম, এই যে সূত্রটা রয়েছে দেখো, তথাযুক্তম চানিপ্সিতম, এই সূত্রটিতে কিছু সন্ধি রয়েছে, কিছু মানে একটি সন্ধি রয়েছে। আগে সেটা ভেঙে নি, দেখো তাহলে সেটা ভাঙলে কি পাবো না, তথা যুক্তং চ যুক্ত অনিপ্সিতম, অনযুক্ত ঈপ্সিতম অনিপ্সিতম। ঠিক আছে, এর অর্থ হচ্ছে তথাযুক্তং সেই রূপ, তথাযুক্তং এই পদটির অর্থ হচ্ছে সেই রূপ, সেই রূপ। চ মানে তোমরা জানো এবং, অনিপ্সিতম কথার অর্থ হচ্ছে ন ঈপ্সিতম। অনিপ্সিতম এটা হচ্ছে কি, ন ঈপ্সিতম ইত্যুক্তে অনিপ্সিতম, অর্থাৎ যা ঈপ্সিত নয়। তাহলে ঈপ্সিত নয়, ঈপ্সিত নয়। ঠিক আছে, এবং সেই রূপ ঈপ্সিত নয় যেটি, সেটিকে কি বলবো? করণ বলবো না করণ বলবো নাকি অধিকরণ বলবো নাকি অপাদান বলবো, কি বলবো? দেখো এখানে তো কিছু লেখা নেই। তথাযুক্তম চানিপ্সিতম, এরপরে না কর্ম রয়েছে, না করণ রয়েছে, না সম্প্রদান রয়েছে, কোনো কারককে কিন্তু এখানে উল্লেখ নেই। তাহলে সেই রূপ অনিপ্সিত বিষয়কে কি বলা হবে বা কি হবে, সেটা হচ্ছে প্রশ্ন। দেখো এর আগে যে সূত্র, মানে এই সূত্রটার সূত্র সংখ্যা হচ্ছে 1 4 50। এর আগে যে সূত্র সেটা হচ্ছে 1 4 49। এখানে যে সূত্রটা আমরা পড়ে এসেছি আগের ক্লাসেই, সেটি কি না, কর্তুরী ঈপ্সিততম কর্ম, কর্তুরী ঈপ্সিততম কর্ম। ঠিক আছে, এটা হচ্ছে 49 নম্বর সূত্র। এর পরের সূত্র হচ্ছে দেখো 50। তাহলে আমার বলা হচ্ছে যে যা ঈপ্সিততম, কর্তার যা ঈপ্সিততম তাই হচ্ছে কর্ম। এরপরই বলা হলো সেই রূপ এবং সেই রূপ যা অনিপ্সিত, এবং সেই রূপ যা অনিপ্সিত কি হবে? কর্মই হবে। বোঝা যাচ্ছে? যেমন ধরো বাংলা যদি আমি বলি, তুমি পড়ছো এবং সেই রূপ আমি। দেখো পড়ছি আর বলার প্রয়োজন হচ্ছে না, তুমি এটা বুঝে যাচ্ছ সেই রূপ আমিও পড়ছি। তুমি খাচ্ছ এবং সেই রূপ আমিও বা আমি, এরকম যদি বলি তাহলে বোঝা যাচ্ছে তুমি খাচ্ছ যেমন ঠিক তেমনটাই আমি খাচ্ছি। সেই কারণে এখানে দেখো বলছে কর্তার যাহা ঈপ্সিততম তাই হচ্ছে কর্ম, এবং সেই রূপ যাহা অনিপ্সিত তার মানে কি, তাহা হচ্ছে কর্ম। ঠিক আছে, তাহলে সেই রূপ এবং যাহা অনিপ্সিত মানে ঈপ্সিত নয় সেটা হচ্ছে কর্ম। বোঝা গেল? কর্ম এখানে লাগানি কেন না, এখানে কর্ম এই কারণে লাগানি, সূত্র শরীর ছোট করতে হবে। স্বল্পাক্ষরম অসন্দিগ্ধম সূত্রের সংজ্ঞায় তোমরা জেনে এসছো যে সূত্রে সবসময় অক্ষর কম করতে হবে, সূত্র শরীর যতটা পারা যায় ছোট করতে হবে। সেই কারণে দেখো চটাকে এখানে লাগিয়ে দিয়েছে, এবং এবং সেই রূপ যা অনিপ্সিত সেটা কি, সেটা হচ্ছে কর্ম। তাহলে এটা তথাযুক্তম চানিপ্সিতম এই সূত্রটির বঙ্গার্থ বা সরলার্থ আমরা কি করতে পারি, এবং সেই রূপ মানে এবং সেই রূপ, এটা আক্ষরিক অর্থ। আমি সরলার্থ একদম কি বলবো, ভাবার্থ যদি আমি বার করি, তথাযুক্তম চানিপ্সিতম এই পদটির, এই সূত্রটির ভাবার্থ কি? ভাবার্থ হবে সেই রূপ, সেই রূপ কর্তার অনিপ্সিত বিষয়, অনিপ্সিত বিষয় কর্ম হয়, কর্ম হয়। ঠিক আছে,
তাহলে দেখো কর্তরি ঈপ্সিততম কর্ম, এই সূত্রে বলা হলো কর্তার যাহা ঈপ্সিততম তাহা হচ্ছে কর্ম। তারপরের সূত্রেই বলা হচ্ছে তথাযুক্তম চানিপ্সিতম, অর্থাৎ কর্তার অনিপ্সিত বিষয়ও কর্ম। তাহলে কর্তার ঈপ্সিত বিষয় বা ঈপ্সিততম বিষয় কর্ম যেমন হয়, সেরকম অনিপ্সিত বিষয়েও কি হবে না কর্মত্ব প্রাপ্ত হবে। বোঝা গেল? এই যে অনিপ্সিত বিষয়, এই অনিপ্সিতর দুটি জায়গা আছে, অনিপ্সিত বিষয়ের দুটি জায়গা আছে। কি কি? একটা জায়গা হচ্ছে ঔদাসীন্য, একটি জায়গা হচ্ছে 1 নাম্বার ঔদাসীন্য, আর 2 নাম্বার যেটি আছে সেটি হচ্ছে দয় বয় একার মনে চলা দেশ। ঠিক আছে? ঔদাসীন্য মানে কি বলবো, যেখানে তোমার অজ্ঞানতা বশতই এরকম, মানে তাচ্ছিল্য বলতে পারো বা অজ্ঞানতা বশত বলতে পারো, এরকম মানে যে ব্যাপারে তুমি উদাসীন, যে ব্যাপারটা নিয়ে তুমি বেশি ভাবিত নয়, সেটাকে বলা হচ্ছে ঔদাসীন্য। আর দেশ মানে হচ্ছে হিংসা। ঠিক আছে? দেশ মানে হচ্ছে হিংসা, হিংসা বলতে পারো, ঘৃণা বলতে পারো, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো বলা হচ্ছে দেশ। ঠিক আছে? তাহলে অনিশ্চিত বিষয় এখানে দুটি, একটি হচ্ছে ঔদাসীন্য, একটি হচ্ছে দেশ। বুঝে গেল? একটি উদাহরণ যদি তোমাদেরকে আমি দিই তাহলে তোমরা ব্যাপারটা বুঝে যাবে। দেখো ঔদাসীন্যর একটি উদাহরণ তোমাদের বইয়ে পুঁথিতে রয়েছে। পুঁথি উদাহরণ কি আছে না, গ্রামং রয়েছে, দেখো গ্রামং গচ্ছন, গ্রামং গচ্ছন তৃণং পৃষতি। তাহলে এখানে দেখো গ্রামং গচ্ছন তৃণং পৃষতি, এই বাক্যটাই কর্তা উজ্জ করা আছে। একটা কর্তাকে নিয়ে এসো, কর্তাকে নিয়ে এসো, যে কি লিখবে, রমা। রমা গ্রামং গচ্ছন তৃণং পৃষতি। তাহলে দেখো রমা, এখানে এটা বুঝতে পারছো কর্তা, কারণ স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে পৃষতি এই ধাতুটা বা এই ক্রিয়াটা কে সম্পাদন করছে না, রমা, সেই জন্য রমা কর্তা। তাহলে কর্তার যাহা ঈপ্সিততম, কর্তার যাহা ঈপ্সিততম তা হচ্ছে কর্ম, কর্তুরী ঈপ্সিততম কর্ম এই সূত্রানুসারে। তাহলে দেখো কর্তা রমা, এর ইচ্ছা কি গ্রামে যাওয়া, কিন্তু নাকি তৃণস্পর্শ করা, তৃণস্পর্শ করা নয়, কিন্তু এর এর ঈপ্সিততম হচ্ছে গ্রামে যাওয়া, গ্রামটা হচ্ছে এর ঈপ্সিততম। কিন্তু দেখো এখানে যেমন তোমার কর্ম হয়েছে, সেইরূপ তৃণমেও দেখো কর্ম হয়েছে, হ্যাঁ কি না? তৃণমেও কর্ম হয়েছে। তাই দেখো তৃণ শব্দ সেটাকে দ্বিতীয় আর একবচন এখানে করা হয়েছে। তাহলে এই যে তৃণমে তুমি কর্ম করেছো, কি করে করলে? যদি কর্তুরী ঈপ্সিততম কর্ম এইটুকুই সূত্র কর্মের জন্য নির্ধারিত হতো বা নির্দিষ্ট হতো, তাহলে কি হতো? তাহলে দেখো গ্রামে কিন্তু কর্ম হতো, পরন্তু তৃণমে কিন্তু কর্ম হতো না, আর তৃণমে কর্ম করা যেত না, অর্থাৎ তৃণপদটিতে কর্মত্ব সিদ্ধ হতো না, কারণ এখানে কর্তার ঈপ্সিত বিষয় নয় তৃণ। কিন্তু ওই যে ঔদাসীন্য বশত, যে বলা হলো যে অনিপ্সিত বিষয় হচ্ছে ঔদাসীন্য, 1 নাম্বার ঔদাসীন্য বশত এখানে তৃণকে তুমি স্পর্শ করছো, অর্থাৎ রমা স্পর্শ করছে। রমার ইচ্ছা হচ্ছে গ্রামে যাওয়া, এবার যেতে যেতে ধরো পথে যাচ্ছে, যেতে যেতে পায়ে তৃণ স্পর্শ করেছে, তার মানে সে তৃণ স্পর্শ করার জন্য কিন্তু পথে হাঁটছে না, পথে হাঁটছে তার কারণটা কি? পথে হাঁটছে তার কারণ হচ্ছে গ্রামে তাকে যেতে হবে, গ্রামে পৌঁছাতে হবে, তার ঈপ্সিততম হচ্ছে গ্রামে যাওয়াটা, অর্থাৎ গ্রামটা। ঠিক আছে? এই গ্রামে যেতে যেতে গ্রামের মেঠো পথে বা গ্রামের পথে কি থাকে, ধরো তৃণ থাকে, তাহলে তৃণ স্পর্শ করে ফেলেছে। বোঝা গেল? তাহলে তৃণটা কিন্তু দেখো রমার কাছে কি বলবো, একটা ঔদাসীন্য বশত কিন্তু স্পর্শ হয়েছে, এর কিন্তু কোনো মোটিভ ছিল না রমার যে তৃণকে স্পর্শ করতে হবে। বোঝা গেল? তাহলে এই যে কর্মটা এখানে হয়েছে, এই যে কর্মটা এখানে হয়েছে, এক মিনিট দাও, এই যে কর্মটা এখানে হয়েছে দেখতে পাচ্ছি, এই কর্মটা আসলে কি না ঔদাসীন্য বশত অনিপ্সিত বিষয়ে কর্ম হয়েছে। বোঝা গেল? তাহলে অনিপ্সিত, যেমন ঈপ্সিততম বিষয়ে বা ঈপ্সিত বিষয়ে কর্ম হয় কর্তার, সেরকমই কর্তার অনিপ্সিত বিষয়েও কর্ম হয়। তার একটা উদাহরণ হচ্ছে ঔদাসীন্যের, একটা উদাহরণ হচ্ছে তৃণম হলো। আর দেশ, দেশ দেখো বিষং বিষং খাদতি, বলছে বিষ খাচ্ছে, কে?
না, দেখো সক্রেটিস, 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 দেখো মহোদয়, এখানে মহোদয় করি, মহোদয়। কেন মহোদয় করছি? কারণ সক্রেটিস যদি আমি বলতাম তাহলে তোমাকে এটা নিয়ে একটা জিনিস নিয়ে তোমাকে ঝামেলা করতে হতো, সেটা হচ্ছে সক্রেটিসটা কোন স্বরান্ত, কোন লিঙ্গান্ত, এই নিয়ে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হতো। সেই কারণে তোমাদেরকে এটা আমি বলছি, যখন কোনো নাম তোমরা ইউজ করবে বাক্যের মধ্যে, তখন তার পাশে মহোদয় এই শব্দটাকে ইউজ করে দেবে। ঠিক আছে? স্ত্রীলিঙ্গ হলে কি করবে? মহোদয়া। কেন? যেমন আমার নাম ধর সৈকত, এখন সৈকত, সৈকত এই যেটা রয়েছে না, এইটা দেখো, এটা তকারান্ত, তকারান্ত স্ত্রীলিঙ্গাম শব্দ, কিন্তু দেখো আমি পুংলিঙ্গ, হ্যাঁ কি না? তো আমি পুংলিঙ্গ এবং আমার নাম হচ্ছে সৈকত। এটা যখন সংস্কৃতে করছি, এটা কি লিঙ্গান্ত? স্ত্রীলিঙ্গান্ত, স্ত্রীলিঙ্গান্ত। এখন দেখো তোমার ক্ষেত্রে এটা বোঝা খুবই কঠিন যে এটা কোন লিঙ্গে রয়েছে, যেহেতু সৈকত নামে পুংলিঙ্গ দেখতে পাচ্ছ, আর সৈকত তুমি জানো কি কিসে থাকে না? স্ত্রীলিঙ্গে থাকে, মানে সৈকত শব্দটা স্ত্রীলিঙ্গান্ত শব্দ। তাহলে এক্ষেত্রে তোমার যাতে সমস্যা না হয় সেই জন্য তুমি করবে সৈকতের পাশে একটা মহোদয় এরকম যোগ করে দিলে। তাহলে দেখো সৈকত তোমার যে লিঙ্গেই থাকুক না কেন সেটা নিয়ে চিন্তা করতে হলো না, তুমি মহোদয় অকারান্ত পুংলিঙ্গ শব্দের মতো এর রূপটাকে, যেমন যেমন আছে, তৃতীয়া হলে মহোদয়ন, হ্যাঁ, দ্বিতীয় হলে মহোদয়ং, ঠিক আছে, যেমন যেমন হবে সেরকম সেরকম করবে। আর এটা যদি স্ত্রীলিঙ্গ করো কোনো মহিলা নামে, তাহলে কি করে দেবে? মহোদয়া। সেটা কার মতো হবে? না লতা শব্দের মতো হবে। বুঝে গেল? সেটা কার মতো হবে? না লতা শব্দের মতো হবে। আচ্ছা, দুটোরই কালি মনে হচ্ছে শেষ, একটু দাঁড়াও, কালিটা একটু ভরে নিতে। তাহলে এটা করতে হবে মহোদয়া। কেন বলছি বুঝতে পারলে? মানে এটা একটা ছোট পড়তে পড়তে ছোট ছোট ট্রিকগুলো শেখো, শুধুমাত্র ব্যাকরণ শিখলে তো হবে না। আমাদের ব্যাকরণ শিখবোটা কেন? ব্যাকরণ শিখবো যাতে করে আমরা আগামী দিনে সংস্কৃতেন ধারাপ্রবাহ রূপেণ বয়ম বক্তুম শক্নুমঃ, তদর্থম বয়ম সর্বে সংস্কৃতস্য ব্যাকরণম শিক্ষামহে। অস্তু? শিক্ষা মহে। বেশ, দেখো তাহলে কোথায় ছিলাম? হ্যাঁ, মহোদয়া। মহোদয়া এখানে দেখো কি করতে হবে না? লতা শব্দের মতো করতে হবে। বোঝা গেল? তাহলে যখন তুমি কোনো নাম ব্যবহার করবে পদের মধ্যে, মানে পদের মধ্যে না, কোনো বাক্যের মধ্যে, তখন তার পাশে মহোদয় কিংবা মহোদয় শব্দটা ইউজ করে দেবে। তাহলে তোমার সেক্ষেত্রে ওই নামটি কোন স্বরান্ত, কোন লিঙ্গান্ত, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাহলে সক্রেটিস মহোদয় কি হয়েছে না? বিষং খাদতি, সক্রেটিস মহোদয় বিষ খাচ্ছে। আচ্ছা, এবার যারা ইতিহাস একটু পড়াশোনা করেছে, ইতিহাস যারা জানো, তারা বলো তো সক্রেটিস মহোদয় ইচ্ছা করে বিষ খেয়েছিলেন নাকি তাকে জোর করে বিষ খাওয়ানো হয়েছিল? তোমরা জানো যে সক্রেটিসকে জোর করে বিষ খাওয়ানো হয়েছিল। তাহলে এখানে দেখো এই যে বিষটা কিন্তু কর্তা, এই খাদতি ক্রিয়া, এটা ক্রিয়া বুঝতে পারছো, এর কর্তা হচ্ছে সক্রেটিস। কেন সক্রেটিস মহোদয়? কেন না এখানে খাদতি এই ক্রিয়াটা সক্রেটিস মহোদয় স্বাধীনভাবে সম্পাদন করছে, তাহলে সেই কারণে সক্রেটিস মহোদয় ইনি হচ্ছেন এই বাক্যের কর্তা। ঠিক, এবার কর্তার ঈপ্সিত বিষয় কিন্তু বিষ নয়, কারণ কেউ ইচ্ছা করে বিষ খায় না। এখানে কি হয়েছে? জোর করে বিষ খাই দেওয়া হয়েছে, অর্থাৎ বিষের প্রতি এই যে কর্তা সক্রেটিস, এর কি ছিল? দেশ। কি ছিল? দেশ। মানে হিংসা বলো, বা এটা একদম তিরস্কৃত বিষয় বলো, বা এর প্রতি এর বিশাল একটা অনীহা, অবশ্যই যে কোনো মানুষের বিষের প্রতি, মানে যেগুলো আত্মহননকারী জিনিস, বা যেগুলো ধরো সাপের বিষ, এগুলো নিশ্চয়ই কেউ ইচ্ছা করে বলে না সাপকে যে আমাকে কামড়া, তাই না? সেরকমই এই যে বিষটা এখানে খাওয়ানো হয়েছে সক্রেটিসকে, সে কিন্তু ইচ্ছা করে খায়নি, তাকে জোর করে খাওয়ানো হয়েছে। তাই বিষটা সক্রেটিস কর্তার কাছে কি? দেশ, অর্থাৎ অনিশ্চিত বিষয়। বুঝা গেল? তাহলে অনিশ্চিত বিষয় দেখো এখানে কি হয়েছে? কর্ম হয়েছে। শুধুমাত্র ঈপ্সিত বিষয় বা ঈপ্সিততম বিষয় যদি তুমি কর্ম করো, এটা যদি পাইনি একমাত্র সূত্র করতেন যে কর্তুরি ঈপ্সিততম কর্ম, তাহলে কিন্তু এই সমস্ত জায়গায়, অর্থাৎ এই যে জোর করে বিষ খাওয়ানো বলো, এই যে ঔদাসীন্য বশত তৃণকে স্পর্শ করা বলো, এই সমস্ত জায়গায় কর্ম কিন্তু সিদ্ধ হতো না। এই সমস্ত জায়গায় কর্ম যাতে করে সিদ্ধ হয়, সে কারণেই তথাযুক্তং চানিপসিতম এই সূত্রটির অবতারণা করা হয়েছে। বুঝতে পারলাম? দেখো এখানে একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়ে দিই, যেটা তোমরা
বইয়ে হয়তো পাবে না বা বইয়ে কোথাও দেখতে পাবে না, বইয়ে কোথাও পড়েও নি, সেটা হচ্ছে এই ধরো অহম অন্নং খাদামি, ঠিক আছে? এটা যেমন বলি, ধরো আমি 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 ভাত খেতে চাইছি, ঠিক আছে? অহম অহম অন্নং কি হবে, খাদামি, খাদিতুম ইচ্ছামি, দেখো খাদিতুম ইচ্ছামি, আমি ভাত খেতে চাইছি। এখানে বুঝতে পারছো যে অহমটা হচ্ছে কর্তা, ঠিক? এবার দেখো অন্যটা হচ্ছে কি, তার ঈপ্সিত বিষয়, ঈপ্সিত বিষয়, ঠিক আছে? কিন্তু যদি ধরো আমি এখানে বলি আমি ভাত খেতে চাইছি না, আমার ইচ্ছা আমি ভাত খাবো না আজকে, ঠিক আছে? আমি আজকে ধরো বৃষ্টি পড়ছে চারিদিকে, আমি আজকে খিচুড়ি খাবো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি ভাত খাবো না, আমি ভাত খেতে চাইছি না, ঠিক আছে? তাহলে এরকম যদি হয় যে আমি ভাত খাবো না, তাহলে কি বলবো, ধরো অহম অন্নম ন খাদিস্বামী, তাই না? অহম অন্নম ন খাদিস্বামী। তাহলে দেখো এই অন্নম, এই পদটাতে কর্তার তো ঈপ্সিত বিষয় নয়, তাই নাকি? কর্তার তো অহম, এটা তো কর্তার ঈপ্সিত বিষয় নয়, বটে কি? যদি ঈপ্সিত বিষয় হতো তাহলে সে চাইতো, কিন্তু চাইছে না, মানে এর ঈপ্সিত বিষয় নয়, অন্নটা তার ঈপ্সিত বিষয় নয়। তবুও দেখো এখানে আমি কর্ম করেছি, তাই না? তবুও আমি এখানে কি করেছি, এখানে আমি কর্ম করেছি। তাহলে কি হচ্ছে, দেখো অনিপ্সিত বিষয় কিন্তু কর্ম করছি, তথাযুক্তম চানিপ্সিতম, কর্তার যা অনিপ্সিত বিষয় সেখানে একটা ন যোগ করে তোমরা কিন্তু ঈপ্সিত বিষয়কে অনিপ্সিত করে দিতে পারো। কি বললাম, বোঝা গেল? কর্তার যা ঈপ্সিত বিষয় সেইখানে বা সেক্ষেত্রে একটি যদি ন যোগ করে দাও, না আমি ভাত খেতে চাই না, আমি স্কুলে যেতে চাই না, ঠিক আছে? অর্থাৎ যেগুলো তোমার ঈপ্সিত ছিল বা যেগুলো কর্তার ঈপ্সিত ছিল, সেক্ষেত্রে সেই সমস্ত বাক্যে যদি একটা নয়ের আগমন ঘটিয়ে ফেলো বা যদি নকে নিয়ে আসো, তাহলে দেখো সেই ঈপ্সিত বিষয়গুলোই অনিশ্চিত বিষয়ে পরিণত হয়ে গেল। এবং অনিশ্চিত বিষয় যখনই তুমি কর্ম করছো তখন সূত্র কি করবে, তথাযুক্তম চানিপ্সিতম। যদি তথাযুক্তম চানিপ্সিতম এই সূত্রটা না করা হতো, তাহলে এই সমস্ত নেগেটিভিটির জায়গাগুলো, অর্থাৎ নঙর্থক যে বাক্যগুলো, না সূচক যে বাক্যগুলো, সেইগুলোতে কর্ম কিন্তু করা যেত না। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে তথাযুক্তম চানিপ্সিতম, এই সূত্রটির সরলার্থ বঙ্গার্থ। আশা করি সবাই তোমরা বুঝে গেছো। এবার দেখো যেটা বিষয় হচ্ছে, যদি বিষ, এখন বিষটা ধরো সক্রেটিসকে তো জোর করে খাওয়ানো হয়েছিল, অনেক সময় এরকম হয় না যে আমাদের খুব রাগ হয়ে গেছে, যেগুলো কখনোই করা উচিত না, তবুও উদাহরণের স্বার্থে, তোমাদের সংস্কৃত ব্যাকরণ বোঝানোর স্বার্থে এরকমটা আমি বলছি, যে ধরো কেউ পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে সেজন্য বিষ খেয়ে নিল, ঠিক আছে? কেউ ধরো বাবা মায়ের সাথে ঝগড়া করেছে, বিষ খেয়ে নিল, বা ধরো বিভিন্ন সাংসারিক কলহের মধ্যে পড়ে গেছে, বিষ খেয়ে নিল। তাহলে তার কাছে দেখো বিষটা কিন্তু ঈপ্সিত বিষয় হয়ে গেল। কি বললাম, বোঝা গেল? তাহলে যখন জোর করে কেউ বিষ খাইয়ে দেবে না, সে যখন ইচ্ছা করেই বিষ খাবে নিজে থেকে, তখন কিন্তু তথাযুক্তম চানিপ্সিতম এই সূত্রটা সেখানে ইউজ করা যাবে না। যেমন ধরো কি হয়েছে, এরকম একটা উদাহরণ যদি বলি, কলহ হেতু, আজ কি হচ্ছিল দেখো, যদি বলি কলহ হেতু, কলহ হেতু রাম, কারো নাম দেবো না ভাই, এখনই যদি এখনই মানে তার নামের সাথে হয় এবং সে যদি বিষ টিষ খেয়ে নেয়, এখনই দাদার নামে কেস হয়ে যাবে। তো রাম আমাদের ভগবান, তার নামে দিই, তো ভগবানের নামে সব কিছু বলা যেতে পারে। তাহলে কলহ হেতু রাম বিষ খাচ্ছে। এই দেখো এই বাক্যটাতে কি হয়েছে, দেখো রাম, তাই কিন্তু কেউ জোর করে, এই বাক্যটা কর্তা হচ্ছে রাম, এই কর্তায় কিন্তু জোর করে কেউ বিষ খাওয়াচ্ছে না, রাম কিন্তু ইচ্ছা করেই বিষটা খাচ্ছে মৃত্যুবরণ করার জন্য। কেন না, কলহ হেতু, ঝগড়া হয়েছে, সেই ঝগড়াতে তার মনে হয়েছে বিষ খাওয়াটাই সেফ এই কলহর চাইতে, তাই তিনি বিষটাকে ইচ্ছা করেই খাচ্ছেন। তাহলে এই বাক্যটা যখন আমরা করব, তাহলে কি হবে, কলহস্য হেতোঃ, কলহস্য হেতোঃ রামঃ বিষং
খাদতি। দেখো এই যে বাক্যটা লিখলে এখানে বিষটা কি, বিষটা কিন্তু কর্ম, আর কর্ম বলেই সেই জন্য দ্বিতীয়া করেছো, ঠিক আছে। কিন্তু দেখো এখানে যে কর্মটা করেছো এটা কিন্তু তথাযথম চানিপসিতম, কর্তার অনিশ্চিত বিষয় নয়, কর্তার ঈপ্সিত বিষয় বিষটা, তাই না। সেক্ষেত্রে এই যে কর্মটা করেছো এখানে যে সূত্রটা তোমার ইউজ করবে সেটা হচ্ছে কর্তুরী ঈপ্সিততম কর্ম। কি বললাম, বোঝা গেল? এই যে রামহ বিষং খাদতি, এখানে যদি বিষ এরকম পদটাতে আন্ডারলাইন করে দিয়ে বলে যে কারক বিভক্তি নির্ণয় করো, তাহলে তোমরা এখানে কিন্তু তথাযুক্তম চানিপসিতম এটা কিন্তু করো না। এটা যদি করে থাকো তাহলে ভুল হয়ে যাবে। করবে কি, কর্তুরী ঈপ্সিততম কর্ম। বোঝা গেল? এখন তোমার প্রশ্ন হতে পারে যে দাদা আমরা কি করে বুঝবো যে রাম ইচ্ছায় বিষ খাচ্ছে নাকি জোর করে একে বিষ, রাবণীকে জোর করে বিষ খাইয়ে দিচ্ছে, মানে বিষ দিয়েছে জোর করে এবং বলছে খেতে হবে, নলে আর অন্য কিছু সমস্যা হতে পারে, যেমন সক্রেটিসকে বিষ জোর করে খাওয়ানো হয়েছিল তোমরা জানো, সেরকম একটা সিচুয়েশন। কিন্তু দেখো যেহেতু কলহস্য হেতু এই পদটা থাকার কারণে তুমি বুঝতে পারছো রাম জোর করে বিষ মানে কেউ খাওয়াচ্ছে না রামকে, রাম স্বেচ্ছায় বিষটা খাচ্ছে। যেমন আমাদের কি জানো শিব, শিব যেমন নীলকণ্ঠ হয়েছিলেন বিষ পান করে, তাহলে সেক্ষেত্রে সবার রিকোয়েস্ট রাখতে, সকলের কি বলবো সকলের অনুগ্রহে সমুদ্র মন্থর সময় যে বিষ উঠে এসেছিল সেটা কিন্তু শিব গ্রহণ করেছিলেন। সেক্ষেত্রে ওই বিষটার প্রতি শিবের কিন্তু ঈপ্সিত বিষয় ছিল, অনিপ্সিত বিষয় ছিল না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কর্তুরী ঈপ্সিততম কর্মই হবে, তথাযুক্তম চানিপসিতম হবে না। আশা করি তোমাদের এই তথাযুক্তম চানিপসিতম বিষয়ে যত যত কোয়েশ্চেন তোমাদের মনের মধ্যে উকি ঝুঁকি দিচ্ছিল সমস্তটা আমি নিরসন করতে পেরেছি, ঠিক আছে। এরপরের যে একটি সূত্র রয়েছে সেই সূত্রটি নিয়ে আলোচনা করি, কারণ এই সবেমাত্র 22 মিনিট হয়েছে। চলো, এখন সময় আছে আমাদের হাতে, কারণ সূত্রগুলো যদি আমি একটা একটা করে সূত্র দিয়ে থাকি না, তাহলে অনন্তকাল ধরে কিন্তু কারকের ক্লাস চলেই যাবে। তাহলে কারকের পরে যে সমস্ত বিষয়গুলো আছে, সমাস, প্রত্যয়, সন্ধি, আরও জিনিসগুলো রয়েছে, সেইগুলো নিয়ে আমাদের আলোচনা করার অবকাশ হবে না। তো সেই কারণে একটু বেশি করে পড়াশোনা করে নাও, যাতে করে আমরা খুব তাড়াতাড়ি মোটামুটিভাবে সংস্কৃত ব্যাকরণকে কমপ্লিট করতে পারি। তোমাদের একটা কথা বলে রাখি, এই যে সংস্কৃত ব্যাকরণকে তোমাদের কয়েক মাসের মধ্যে আমি একটা প্যাকেজ চিন্তা ভাবনা করেছি, এই কয়েক মাসের মধ্যে তোমাদেরকে এটাকে কমপ্লিট করে দেবো। এটা কিন্তু একটা দুঃসাহস। কেন দুঃসাহস? এই যে ব্যাকরণ গ্রন্থ, এটা 25 বছর ধরে পড়তে সময় লাগতো। প্রাচীনকালে আর্য সভ্যতায় গুরু শিষ্য পরম্পরায় যখন গুরু গৃহে গিয়ে ছাত্রছাত্রীরা ব্যাকরণ অধ্যয়ন করতেন, তখন তাদের 25 বছর সময় লাগতো শুধু ব্যাকরণ অধ্যয়ন করতে। এবং মজার কথা, গুরু একদিকে বসে থাকতেন এবং শিষ্যরা তার পদতলে বসে থাকতেন, এবং তাদের মধ্যে কিছুটা গ্যাপ থাকতো, ফাঁক থাকতো। সেই গ্যাপের মধ্যে দিয়ে, সেই ফাঁকের মধ্যে দিয়ে যদি কোনো গাভী চলে যেত, তাহলে 1 বছর জন্য পড়াশোনা বন্ধ রাখতে হতো, ঠিক আছে। অর্থাৎ 1 বছর হলিডে, 1 বছর জন্য ছুটি। তো সেক্ষেত্রে 25 বছর জায়গায় 26 বছর, হ্যাঁ কি না? আবার যদি গরু চলে যায় তাহলে 27 বছর, আবার যদি গরু চলে যায় তাহলে 28 বছর। তাহলে এরকম যদি গরু এবং শিষ্যের মধ্যে খান দিয়ে পাস হয়ে যেত, তাহলে কিন্তু আবার 1 বছর জন্য ছুটি হয়ে যেত। ফলে তাদের যে কোর্স পিরিয়ড, টাইম অফ পিরিয়ড, হ্যাঁ, তো সেটা কিন্তু আরও বেড়ে যেত। তো দেখো 25 বছরের মিনিমাম, যেটা আমি ধরছি, ধরো গরু গেল না, এরকম কোনো দুর্ঘটনা ঘটলো না, তাহলে মিনিমাম 25 বছর কিন্তু সময় লাগতো এই ব্যাকরণকে সমস্তটা মাথায় আনার জন্য বা সমস্তটা সিলেবাসটা কভার করার জন্য। কিন্তু আমি সেই 25 বছরের বিষয়টাকে কয়েকটা মাসের মধ্যে আনার চেষ্টা করছি। তাহলে বলো এটা আমার দুঃসাহস নয়? মানে আমিও সেই লেভেলের টিচার, এবং তোমরা যারা ক্যামেরার উপরে আছো, যারা এই দাদার পাঠশালায় প্রতিনিয়ত ক্লাস দেখছো, পড়ছো, শুনছো, জানছো, তারাও একটা সেই লেভেলের ছাত্রছাত্রী। তো বুঝতেই পারছো আমাদের মডার্ন জামানা, আমাদের গড় আয়ু 60 বছর, তা যা কিছু করতে হবে আমাদের খুব শর্ট টাইমের মধ্যে করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে পরে যে সূত্রটি রয়েছে সেই সূত্র নিয়ে আমরা আলোচনা করি। পরের সূত্রটি কি? অকথিতাঞ্চ। পরে যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে অকথিতাঞ্চ। দাঁড়াও, বিন্দু বিন্দু ঘর্ম জমছে কোথায় না? কপলে। কপলে সেটাই কি? দেখো, কপলে নয়, কপালে। একটা চর্যাপদের লাইন ছিল না, যে রাধার অশ্রুর বাড়ি ঝরেছিল কপলে। টিচার কেমন হয় দেখো, মানে এরকম যদি টিচারকে তোমরা পড়ো, মানে মনে পড়ে গেলে একটু শুনে নাও, যে
মাস্টারমশাই পড়াচ্ছেন চর্যাপদের একটি লাইন যে রাধার অশ্রু বাড়ি ঝরেছিল কপলে। তখন তোমাদের মধ্যে কিছু উৎসুক ছাত্রছাত্রী থাকেই প্রত্যেক ক্লাসে, সে জিজ্ঞাসা করছে যে স্যার কপল মানে কি। তো স্যারের জ্ঞানও সেই লেভেলে। তো স্যার বলছেন কি যে কপল কথার অর্থ হচ্ছে কপাল। বান্দর, এটা তুই জানিস না, এটা তুই বুঝিস না, কপল মানে কপাল। সঙ্গে সঙ্গে ছাত্রের প্রশ্ন হচ্ছে যে স্যার রাধার অশ্রুর বাড়ি ঝরেছিল কপলে, রাধার অশ্রুর বাড়ি মানে চোখের জল, কপলে মানে কপালে কি করে ঝরতে পারে, গালে ঝরতে পারে, হ্যাঁ কি না? আমাদের কানলে গালের ওপর দিয়ে জল আসে, কপাল দিয়ে কার জল যায় ভাই? তো স্যারকে প্রশ্নটা করেছে, স্যার সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে যে পরের যে লাইনটা লেখা রয়েছে চর্যাপদে সেটা লাইনটা ভুল লেখা রয়েছে। পরের লাইনটা তোরা ঠিকঠাক লিখে না, আমি বলে দিচ্ছি। সেটা কি না, রাধার পা দুখানি বাঁধা ছিল তমালের ডালে। তাহলে গোটা লাইনটা কি হলো যে রাধার অশ্রুবাড়ি ঝরেছিল কপলে, পা দুখানি বাঁধা ছিল রাধার তমালের ডালে। অর্থাৎ রাধাকে উল্টো করে টাঙিয়ে দিল কে? মাস্টারমশাই। কপল শব্দটাকে যেহেতু তিনি বলে ফেলেছেন, কপল কথা অর্থ হচ্ছে কপাল, অর্থাৎ সেটাকে ঠিক করার জন্য রাধা যদি উল্টেও দিতে হয় তো চলো উল্টিয়ে দিই, কিন্তু আমি কনফার্ম, আমি যেটা বলি সেটাই ঠিক, সেটাই বেদ বাক্য। এই হচ্ছে আমাদের ব্যাকরণ শিক্ষার হাল, বুঝতে পেরেছ? তো কপলে বিন্দু বিন্দু ঘর্ম না, কপালে আমার বিন্দু বিন্দু বঙ্কিম দেশে, এটা বঙ্কিম, বঙ্কিম দেশ মানে হচ্ছে এই যে ভুরুর মাঝখান, এই জায়গাটা হচ্ছে বঙ্কিম। যাই হোক, তাহলে তারপর হচ্ছে অকথিতঞ্চ। দেখো আরে কি হচ্ছে গো, শুকিয়ে যাচ্ছে কেন বারবার? অকথিতঞ্চ, 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 এটার কি হচ্ছে অকথিতং চ, এটা সন্ধি করা আছে, অকথিতং আলাদা করে চ, এটা সন্ধি করা আছে, হ্যাঁ, অকথিতং চ। এবং আবার দেখো সেই চ এবং মানে কর্মগুলো লাগাচ্ছে না, যেহেতু পরে পরে সূত্র, এই সূত্রের সংখ্যা হচ্ছে 1 4, দেখো 50 হয়েছে, তাহলে এটা হচ্ছে 51। তাহলে চ মানে সবসময় জানবে, চ মানে এই ক্ষেত্রে কর্ম, চয়ের আক্ষরিক অর্থ হচ্ছে কি না এবং, কিন্তু এই যে পরপর পরপর সূত্রগুলো আসছে না যে তথাযুক্তং চ অনিশ্চিতম, ওখানে চ মানে কি অর্থে কর্মই হবে। এখানেও চ মানে আমরা বৌদ্ধিকভাবে বুঝতে পারি এটাই, যেখানেও চ মানে অকথিতং কর্ম, অর্থাৎ যেটা বলা হয়নি। অকথিতং মানে কি ন কথিত ইত্যুক্তে অকথিত, তাহলে যেটা বলা হয়নি সেখানে কি হবে? চ। সেখানে চ মানে আমি বৌদ্ধিকভাবে এটা ধরছি, সেটা কি হবে না কর্ম হবে, বা বৌদ্ধিকভাবে ধরছি না, বৌদ্ধিকভাবে আমি পাচ্ছি যে চ মানে এইগুলোতে কর্মকে নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে অকথিতং চ, এটার কথা হলো, মানে এটার অর্থ হলো, এটার মানে হলো কি না যা কথিত হয়নি, কথিত হয়নি, যা কথিত হয়নি, তাই হচ্ছে কি না অকথিত, যা কথিত হয়নি তাই হচ্ছে অকথিত। এবং এই অকথিত বিষয়ে, অকথিত বিষয়ে কি হয়ে যায়? কর্ম হয়। ঠিক আছে, দেখো সম্পূর্ণ সূত্রটাকে আমি ভেঙে ভেঙে লিখলাম। যা কথিত হয়নি তাই হচ্ছে অকথিত, যা কথিত হয়নি তাই হলো, যা কথিত হয়নি তাই হলো অকথিত, এবং এই অকথিত বিষয়ে কর্ম হয়। ঠিক আছে, দেখো এই অকথিত বিষয়টাকে বুঝতে গেলে আমাদের একটু ক্রিয়ার দিকে বা ধাতুর দিকে একটু লক্ষ্য রাখতে হবে। ধাতুকে আমরা কর্মের দৃষ্টিকোণ থেকে 3টি ভাগে ভাগ করতে পারি। ধাতুকে আমরা কর্মের দৃষ্টিকোণ থেকে 3টি ভাগে ভাগ করতে পারি। কর্মের দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগটা কার উপর ডিপেন্ড করেছে? কর্মের দৃষ্টিকোণ থেকে। কর্মের দৃষ্টিকোণ থেকে আমরা কি করতে পারি? আমরা ধাতুকে 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা ধাতু হচ্ছে অকর্মক, ঠিক আছে, একটি ভাগ। ধাতুর আরেকটি ভাগ কি? সকর্মক।
আর ধাতুর 3 নম্বর যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে অকর্মক, সকর্মক এবং দ্বিকর্মক। বুঝে গেল? তাহলে কর্মের দৃষ্টিকোণ থেকে আমরা ধাতুকে 3টি ভাগে ভাগ করলাম। সেগুলো কি কি? অকর্মক, সকর্মক এবং দ্বিকর্মক। অকর্মক কাকে বলে? যে ধাতুর কর্ম নেই। অকর্ম মানে যে ধাতুর কর্ম নেই। আমি এখানে লিখে দিচ্ছি কর্ম নেই। ঠিক আছে, তাকে বলছে অকর্মক। সকর্মক মানে কি তোমরা বুঝতে পারছো? যার কর্ম আছে, কর্ম আছে, যে সকল ধাতুর কর্ম আছে তাকে বলা হচ্ছে সকর্মক। আর দ্বিকর্মক কাকে বলা হচ্ছে? যে সকল ধাতুর দুটি করে কর্ম, দুটি কর্ম থাকে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অকর্মক মানে যার কর্ম নেই, যে সকল ধাতুর কর্ম তুমি জোর করেও আনতে পারবে না, সেইগুলোকে বলা হচ্ছে অকর্মক। যেমন একটা উদাহরণ হচ্ছে, দেখো মেয়েটি হাসছে, হাসছে, হাসছে নয়, হাসছে, মেয়েটি হাসছে। তাহলে দেখো এই বাক্যটাতে হাসছে, এই যে ধাতু হস, ধাতুটা কি না হস ধাতু, হস, এই হস ধাতুটা অকর্মক। কেন না? এর কর্ম নেই। এটা করলে কি হবে? বালিকা হসতি। তাহলে দেখো এই যে বাক্যটা পেলাম বালিকা হসতি, এখানে হসতি এই যে ধাতুটা, এই ধাতুটার কর্ম কই? কর্ম আছে? তুমি জোর করে দেখো, যদি চেষ্টাও করো কর্ম নিয়ে আসার, কিন্তু কর্ম তুমি নিয়ে আসতে পারবে না। তাহলে এই যে হস ধাতু এটা কি না অকর্মক। ঠিক আছে, বেশ কিছু সংস্কৃত ব্যাকরণে আমরা ধাতু পাই, বাংলা ব্যাকরণও রয়েছে, কিন্তু বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখবে তুমি অকর্মক এবং সকর্মক এই দু ধরনের ভাগ, দু ধরনের ক্লাসিফিকেশন তুমি দেখতে পাবে। দ্বিকর্মক কিন্তু জায়গা বাংলা ব্যাকরণ অন্তপক্ষে নেই। ঠিক আছে, তো অকর্মক ধাতু বেশ কিছু ধাতু রয়েছে, সেই ধাতুগুলো কি কি এই সম্পর্কে একটা কারিকা আছে, চলো আমি লিখে দিচ্ছি যাতে যারা জানতে চাইছো একটু ভালো করে জেনে নাও। সেটা কি না অকর্মক ধাতুর সম্পর্কে যে কারিকাটি রয়েছে সেটা কি? সত্তা, লজ্জা, স্থিতি, জাগরণম। আচ্ছা নিচে লিখি, হ্যাঁ নাহলে অনেকটা বড় হয়ে যাবে। নিচে লিখি, দেখো সত্তা, লজ্জা, স্থিতি, জাগরণম, বৃদ্ধি, ক্ষয়, ভয়, জীবন, মরণম, শয়ন। দেখা যাচ্ছে? হ্যাঁ অনেক জায়গা। শয়ন, ক্রীড়া, ডাবল ডাকা, হ্যাঁ শয়ন, ক্রিয়া, রুচি, উচ্চারণটা ক্রীড়া, হ্যাঁ ক্রিয়া নয়, ক্রীড়া, 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 রুচি, দীপ্তার্থা, দীপ্তিযুক্ত অর্থা, দীপ্তর্থা, দীপ্তর্থা, ধাতবে, এতে, কর্মণি, নোক্তা, নয় তো উক্তা হয়ে গেল নোক্তা। দেখো কি লিখলাম? সত্তা, লজ্জা, স্থিতি, জাগরণম, বৃদ্ধি, ক্ষয়, ভয়, জীবন, মরণম, শয়ন, ক্রীড়া, রুচি, দীপ্তর্থা, ধাতবে, এতে, কর্মণি, নোক্তা। ঠিক আছে, এই যে বাক্যটা তোমরা লিখছো, সরি বাক্যটা না, এই কারিকাটা লিখলাম, এই কারিকা থেকে আমরা দেখো সত্তা মানে থাকা, সত্তা, যা সত্তা আছে বলি না, তাহলে সত্তা মানে থাকা, লজ্জা, স্থিতি, জাগরণম আমি জেগে আছি, আমি আছি, তারপর ধরো বৃদ্ধি আমি বড় হচ্ছি, আমি বাড়ছি, তাহলে তারপর হচ্ছে ক্ষয় যে পর্বতটি ক্ষয়ে যাচ্ছে,
তাহলে ভয়, আমি ভয় পাচ্ছি। দেখো এই যে বিষয়গুলো বলছি, এই বিষয়গুলো তুমি বুঝতেই পারছো, এই ক্রিয়াগুলোকে তুমি যতই চেষ্টা করো না কেন কখনোই কর্ম কিন্তু নিয়ে আসতে পারবে না। তাহলে এই যে ক্রিয়াগুলোর কথা বলছি, এই ক্রিয়াগুলো অ্যাকচুয়ালি অকর্মক। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে অকর্মক ধাতু। বুঝতে পেরেছি? এবার দেখো সকর্ম। সকর্ম মানে তোমরা বুঝতে পারছো যে সমস্ত ধাতুর কর্ম থাকে। যেমন ধরো খাওয়া, অহম অন্নম খাদামি। ঠিক আছে, আমি ভাত খাচ্ছি, তাহলে ভাতের কর্ম হচ্ছে দেখো অন্ন। ঠিক আছে, অহম পুস্তকম পঠামি, আমি পড়ছি। অহম ধরো অহম পুস্তকম অহম পঠামি, ধরো তোমাদেরকে আমি এরকম ভাবে বোঝাই, অহম পঠামি। তোমার এখন মনে হতে পারে যে দাদা এই যে পঠামি, এই যে ক্রিয়াটি তুমি এখানে লিখেছো, এর ধাতু হচ্ছে কি? পট। তাহলে দেখো পট ধাতুর এখানে আমি কর্ম দেখতে পাচ্ছি না। অহম পঠামি মানে আমি পড়ছি, কি পড়ছি? নেই। তাহলে এটা কি? অকর্মক। ভালো করে বোঝো, এখানে দেখো আমি পড়ছি অহম পঠামি, এখানে কোনো কর্ম নেই। অহম পুস্তকম পঠামি লেখা নেই, অহম পত্রিকাং পঠামি নেই, কিছু নেই। অহম কাব্যং পঠামি, কিচ্ছু নেই। তাহলে এখানে দেখো কর্ম কিন্তু নেই। তাহলে পঠামি কি অকর্মক? না, পঠামি অকর্মক নয়, অর্থাৎ পট ধাতুটা অকর্মক নয়, এটা সকর্ম। আমার ইচ্ছা নেই কর্মকে বলার, তাই আমি কর্ম এখানে বলিনি, কর্ম উজ্জ্ব রেখেছি। কিন্তু তুমি চেষ্টা করলেই দেখো এখানে কর্ম নিয়ে আসতে পারবে, কারণ পঠামিটার আগে তুমি যা খুশি ইউজ করতে পারবে। অহম এখনই বললাম পুস্তকম পঠামি, অহম পত্রিকাং পঠামি, অহম কাব্যং পঠামি, অহম মহাকাব্যম পঠামি। ঠিক আছে, তা দেখো তুমি চেষ্টা করলে যে কোনো কর্ম কিন্তু নিয়ে আসতে পারছো। কিন্তু এই যে সত্তা লজ্জা স্থিতি জাগরণম, এখানের মধ্যে যে কোনো একটি ধাতুকে তুমি নিয়ে আসো, দেখো তুমি হাজার চেষ্টা করে মাথার চুল ছিঁড়ে ফেললেও তুমি কিন্তু কর্ম নিয়ে আসতে পারবে না। তাই সেগুলো হচ্ছে অকর্মক। আর এই যেগুলো ধাতু কথা বলছি, পঠামি, খাদামি, ঠিক আছে, এগুলো হচ্ছে সব সকর্মক। বুঝে গেছে? আর দেখো প্রথা হলো দ্বিকর্মক। দ্বিকর্মক মানে কোনগুলো? সংস্কৃততে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে 16টি ধাতুর কথা এখানে বলা হয়েছে, একদম নির্দিষ্ট করে, যে 16টি ধাতু হচ্ছে দ্বিকর্মক। এই 16টি ধাতুর একটি বেশিও না, অর্থাৎ 17টি ধাতু তুমি পাবে না, আবার এর থেকে কমও না, অর্থাৎ 15টি ধাতু তুমি পাবে না। একদম 16টি ধাতুকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই 16টি ধাতুই হচ্ছে দ্বিকর্মক। দ্বিকর্ম মানে দুটি কর্ম থাকবে। বিষয়টা চলে একটু দেখে নিই। দ্বিকর্ম, এই দ্বিকর্মের জায়গাটাই হচ্ছে অকথিতঞ্চ, যে সূত্রটা তোমাদের কাছে আমি পড়াচ্ছি বা বোঝাচ্ছি, সেই সূত্রটার বিষয় দ্বিকর্ম। দ্বিকর্ম ধাতু কোনগুলো? দেখো 16টি ধাতুর কথা বলা হয়েছে, সেই 16টি ধাতু একটি কারিকার মাধ্যমে বলা হয়েছে, সেই কারিকাটি আমি এখানে লিখছি। সেটা কি? দুঝাঁচ, দুঝাঁচ, পচ, দণ্ড, রুধি, দুঝাঁচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শাসু, জি, মন্থ, মুসাম। ঠিক আছে, দুঝাঁচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শাসু, জি, মন্থ, মুসাম। কর্মযুগ, কর্মযুগ, স্যাদ, কথিতং চ তথা স্যান্নি হি কৃষ বহাম। ঠিক আছে, কি আছে? দুঝাঁচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শাসু, প্রচ্ছি, চি, ব্রু, শাসু, জি, মন্থ, মুসাম। কর্মযুগ, স্যাদ, কথিতং চ তথা স্যান্নি হ্রি কৃষ বহাম। ঠিক আছে, এই দেখো এখানে 16টি ধাতুর কথা বলা হয়েছে। 16 ধাতু কই? দেখো এখানে দুহ 1, জাচ 2, 3 পচ, 4 দণ্ড, 5 রুধি, 6 প্রচ্ছি, 7 চি, 8 ব্রু, 9 শাসু মানে শ্বাস ধাতু, 10 জি, মন্থ 11, আর মুসাম মুস ধাতু, এটা হচ্ছে 12। ঠিক আছে, কর্মযুগ স্যাত কথিতং চ তথা স্যাত নি দেখো 13,
হ্রি 14, ক্রি 15, আর দেখো বহ এটা হচ্ছে 16। তাহলে এই যে 16টি ধাতু আমরা পেলাম, এই 16টি ধাতু হচ্ছে দ্বিকর্মক, অর্থাৎ এদের দুটি করে কর্ম থাকে। এই 16টি ধাতু দ্বিকর্মক বলে এদের কটি করে ধাতু মানে কর্ম থাকে, দুটি করে কর্ম থাকে। একটি উদাহরণ দেখো, বাংলায় প্রথমে লিখি যে ছেলে মায়ের কাছে মিষ্টি চাইছে। ঠিক আছে, মিষ্টি চাইছে, এটাকে যদি তুমি সংস্কৃত অনুবাদ করো, দেখো এখানে চাইছে এটা ক্রিয়া, এবার এই চাইছে ক্রিয়াটা সম্পাদন করছে কে? ছেলে, এটা হচ্ছে কর্তা। তাহলে দেখো ছেলেতে কি হবে, ছেলেতে যেহেতু কর্তা হয়েছে সেহেতু প্রথমা হবে জানো, স্বতন্ত্র কর্তা, এবং ওই যে অভিহিতে প্রথমা প্রাতিপদিকার্থে পড়িয়েছি তোমাদেরকে। তাহলে বালকঃ, বালকঃ। ঠিক আছে, মায়ের কাছে, তাহলে কি হবে মায়ের কাছে। এবার ধরো তোমাদেরকে তো আমি অপাদান কারক কাকে বলে এখনো পড়াইনি, তাহলে এখানে বোঝো যে থেকে হইতে কাছে যে পদের সাথে বা যে শব্দের সাথে এই বিভক্তিটা যোগ থাকে, থেকে হইতে কাছে, সেক্ষেত্রে কি করতে হয়? পঞ্চমী করতে হয়। তোমরা যারা দ্বিতীয় ক্লাসটি দেখেছিলে সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাংলাতে, ঠিক আছে, বাংলাতে কি কি বিভক্তি থাকলে সেটাকে আমরা কোন কারকে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে থেকে হইতে থাকলে অপাদান কারক হয়, তোমাদের সেই লিস্টটা আমি করেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের। তাহলে সেইটুকু একটু বুঝে নাও, যদিও সেটা অ্যাপ্রোপ্রিয়েট লিস্ট না, সেটা কখনো কখনো কাজে লেগে যায়, এই সমস্ত ক্ষেত্রে কাজে লেগে যায়। কিন্তু ওই কি দিয়ে প্রশ্ন করলে কর্ম হবে, কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হবে, এটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট রুল না, মানে সেই ভাগ্যে ভোগে লেগে যেতে পারে এরকম। এবং কেন না সেটাও তোমাদের ফার্স্ট ক্লাস না, সম্ভবত দ্বিতীয় ক্লাসে কিন্তু সেটা আলোচনা করে এসেছি। দেখো মায়ের কাছে, তাহলে থেকে হইতে অপাদান মানে পঞ্চমী হয়। তাহলে কি হবে? মাতৃ শব্দের পঞ্চমীর এক বচন কি আছে? মাতুহু। কি আছে না? মাতুহু। কি আছে না? মাতুহু। আচ্ছা কালি হচ্ছে না গো, মাতুহু, স্লিপ কাটছে। বালকঃ মাতুহু, কি হচ্ছে? মিষ্টি। মোদকং, কেন মিষ্টির কর্ম করব? মিষ্টি কেন কর্ম করব? 1 মিনিট থেমে যাচ্ছি, কালিটাও ভরা হবে, তোমাদের একটু ব্রেনটা কাজ করাও। যে মোদকংটাকে দ্বিতীয়া কেন করব? মিষ্টি, তার কারণ দেখো ছেলে এর ঈপ্সিত বিষয় কোনটা? না মিষ্টি। ছেলে ঈপ্সিত বিষয় কি? এখানে মিষ্টি। তাহলে ঈপ্সিত বিষয় হলে কি হয়? তোমাদেরকে আমি বলেছি কর্তুরী ঈপ্সিততম কর্ম। কেন বারবার ঈপ্সিত বলছি, ঈপ্সিততম কেন বলছি না? কারণ এখানে তম বললেই তোমাদের বুঝতে অসুবিধা হবে যে ব্যাপারটা তম কোথায়। ঠিক আছে, তম কখন হবে? যখন দুটি ঈপ্সিত থাকবে, মিষ্টি চাইবে তার সাথে অন্য কিছু চাইবে, এরকম যখন দুটি থাকবে তখন ওই তরতম ব্যাপারটা আসবে, তখন সেই ব্যাপারটা তোমাদের মাথায় ঢুকবে। কিন্তু স্বভাবত এইগুলোতে দেখো ঈপ্সিততম যদি আমি বলতে থাকি, তোমার মাথায় বলবে যে দাদা এখানে তম করছো, তম বলছে মিষ্টি তো চাইছে, এখানে তর ব্যাপারটা কোথায় থাকছে, তাই না? তো এখানে সেই জন্য আমি বারবার বলে দেখো ঈপ্সিত বলা উচিত তম, কিন্তু তম বলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তমটা কখন বলবো? যখন ওই যে আমি আগের ক্লাসে বলেছিলাম যে আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে বিরিয়ানি খাই, এখানে বিরিয়ানিটা আমার তম আর কোল্ড ড্রিঙ্কসটা তর, ঈপ্সিত, এই বিষয়গুলো যখন থাকবে তখন তমকটা যদি আমি ইউজ করি, মানে তম প্রত্যয় যদি ইউজ করি, অর্থাৎ ঈপ্সিত তম বলি, তোমাদের মাথায় খুব সুন্দরভাবে বসবে। যেখানে দুটো এরকম বিষয় নেই, দুটো ঈপ্সিত বিষয় নেই, সেক্ষেত্রে তমকটা আমি বলছি না, যাতে তোমরা বুঝতে কোথাও তোমাদের অসুবিধা না হয়, যাতে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো। তাই বললাম কি যে ছেলের ঈপ্সিত বিষয় হচ্ছে মিষ্টি, বুঝে গেল? তাহলে মিষ্টি ঈপ্সিত মানে কি? সেখানে কি হবে? কর্ম হবে। তাহলে মিষ্টিটার সংস্কৃতি কি? মোদকম। কি আছে না? মোদকম। কি আছে না? মোদকম। মোদকম, এটা ক্লিবলিঙ্গান্ত ফল শব্দ মতো, ফল শব্দ দ্বিতীয় একবার আছে, ফলম হবে মোদকম, চাইছে। দেখো লিখছি প্রার্থয়তে, বালক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, দেখো থার্ড পারসন সিঙ্গুলার, তে আতে অন্তের মধ্যে তে আত্মনবিত হবে। তাহলে কি হলো? বালকঃ মাতুঃ মোদকম প্রার্থয়তে, মিষ্টি চাইছে, একদম ঠিক বাক্যটা। কিন্তু এই প্রার্থয়তের জায়গায় তুমি যদি এখানে যাচ ধাতুটা করো, যাচ, তুমি এখানে যাচ ধাতুটা ইউজ করছো, যাচ ধাতুর লট থার্ড পারসন সিঙ্গুলার আছে যাচতে,
কি আছে, যাচতে। ঠিক আছে, তাহলে কি হবে, বালক থেকে যাবে। এই দেখো মোদকং মোদকং থাকবে, হলো বালক মোদকং যাচতে। এবার দেখো তোমরা পড়ে এসছো এখানে জাত ধাতু দ্বিকর্ম, তোমরা একটা কর্ম পেয়ে গেছো, 1 নম্বর কর্ম এটা। ঠিক আছে, তাহলে এখানে আর একটি কর্ম করতে হবে, যেহেতু যেহেতু জাসটা দ্বিকর্ম ধাতু, তাই না? তাহলে আরেকটি কর্ম কাকে করবো, কর্তাকে করা যাবে না, কর্ম অলরেডি একটা কর্ম হয়ে আছে, কর্ম আর কি করে নতুন করব, তাহলে কেউ করা যাবে না। তাহলে করবো কাকে, এরকম পঞ্চমী অপাদান যেখানে হয়ে আছে সেই একমাত্র পদ পড়ে আছে যাকে আমরা কর্ম করতে পারি, কারণ দ্বিকর্ম, বারবার বলছি জাচ ধাতু দ্বিকর্ম, অর্থাৎ তাকে দুটো কর্ম দিতেই হবে। যদি জাচ ধাতু এই 16টা ধাতুকে তুমি কখনো বাক্যের মধ্যে ইউজ করতে চাও, দুটোকে কর্ম দিতেই হবে তাকে, দুটো কর্ম না দিলে সে বাক্যে বসবে না, আর যদি বসাও সেটা ভুল করে বসানো হবে। তাহলে জোর করে এই অপাদানটাকে আমরা কি করব, কর্ম করে দেবো। তাহলে কি হবে, মাতারম। ঠিক আছে, এটা হলো 2 নম্বর কর্ম। ঠিক আছে, এই যে তুমি 2 নম্বর কর্ম করলে, এটার জন্য সূত্র কি, অকথিতঞ্চ, সূত্র হচ্ছে অকথিতঞ্চ। ঠিক আছে, অর্থাৎ যা উক্ত নয়, যা কথিত নয়। কোনটা কথিত নয়, এই দেখো এই 2 নম্বর যে কর্ম, এটা কথিত নয়, এটাকে জোর করে বলাৎপূর্বক, ঠিক আছে, বলাৎকারেণ অর্থাৎ জোরপূর্বক বলপূর্বক তুমি এটা কি করেছো, এই পঞ্চমীটাকে তুমি দ্বিতীয়া করেছো, কর্ম করেছো। বুঝে গেল? তাহলে অকথিতঞ্চ এই সূত্রটা দ্বারাই তুমি এই যে 16টা ধাতু দ্বিকর্মকে যে জায়গা, অর্থাৎ এই যে মূল যে কর্ম দ্বারা থাকবে, মূল কর্মের জায়গাটা না, আর একটা পদকে তুমি জোর করে কর্ম করছো, এই যে জোর করে কর্ম করছো যে সূত্রের দ্বারা, সেটা হচ্ছে অকথিতঞ্চ, এটাই হচ্ছে এর জায়গা। এখন তাহলে অকথিতঞ্চ সূত্রটির বঙ্গার্থ কি, দেখো অকথিতঞ্চ সূত্রটির বঙ্গার্থ হচ্ছে, কি বললাম, যা কথিত নয়। ঠিক আছে, লিখে এসেছি আগেই, আর তোমাদের বলা দরকার নেই। অকথিতঞ্চ সূত্রটির বঙ্গার্থ লিখে এসেছি। এখন এই যে জোরপূর্বক তুমি যে করছো কর্ম, সেটা মানে কোন কোন কারককে তুমি জোরপূর্বক করতে পারো। ঠিক আছে, আমাদের কয়টি কারক আছে, 6টি, কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, আর কি অপাদান, আর কি না অধিকরণ। এই 6টি ধাতু, এই 6টি ইয়ের মধ্যে, কারকের মধ্যে জোর করে অকথিতঞ্চ সূত্র দ্বারা জোর করে কর্ম করা যায় কাকে কাকে, দেখে না ভালো করে। কর্তাকে করা যায় না, এখানে লিখে দিচ্ছি কর্ম। ঠিক আছে, জোর করে করা যায়। বলাৎকারেণ কর্ম আমি কাদের কাদের করতে পারি, কোন কোন কারককে করতে পারি। ঠিক আছে, কর্তৃ করা যায় না, কর্ম যেহেতু অলরেডি একটা কর্ম থাকেই, তাকে আর নতুন করে কর্ম দেওয়ার কিছু নেই, তাই এখানে আমি ক্রস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে করা যায় কাদের কাদের, করণকে করা যায়, সম্প্রদানকে করা যায়, অপাদানকে করা যায়, অধিকরণকে করা যায়। তাহলে অকথিতঞ্চ এই সূত্রের দ্বারা আমরা করণ, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ এই 4টি কারককে জোর করে কর্ম করতে পারবো। কিন্তু কর্তৃকে জোর করে কর্ম করা যাবে না, আবার কর্মকে তো অলরেডি কর্ম হয়ে থাকে একটা, সেই জন্য তাকে নতুন করে কর্মত্ব প্রদানের কিছু জায়গা থাকে না। বোঝা গেল? তো এই 16টি ধাতু, অর্থাৎ দুর্ঝাজ পচদণ্ড রুধি, এই যে 16টি ধাতুর কারিকা তোমাদের লেখালাম, এই 16টি ধাতু যখন বাক্যে বসাবে তখন তার একটা নিজস্ব কর্ম থাকবেই, সেই কর্মটাকে বলা হয় মুখ্য কর্ম। আর এই যে জোর করে করণ থেকে অধিকরণ, এইগুলোর মধ্যে যে কোনো একটি কি বলবো, একটি কারককে যখন জোর করে তুমি কর্ম করছো, সেই কর্মটাকে বলা হবে গৌণ কর্ম। আর এই গৌণ কর্মে কি হয় না, দ্বিতীয় বিভক্তি হয়, সেটা কর্মের দ্বিতীয় সূত্রানুসারে হয়, এবং এই যে গৌণ কর্মে কর্মত্ব সিদ্ধ হচ্ছে অকথিতঞ্চ এই সূত্রের দ্বারা। আশা করি অকথিতঞ্চ সূত্রটিও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর দাদার পাঠশালা চ্যানেলে যে ব্যাকরণ বিষয় আলোচিত হচ্ছে কারকের ধারাবাহিকভাবে, সেইগুলো যদি তোমাদেরকে হেল্প করে থাকে তাহলে অবশ্যই লাইক
এবং কমেন্ট করতে ভুলো না। এবং তার সাথে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, এটা একটু শেয়ার করো কাদের মধ্যে, যারা নিডি, যারা সংস্কৃত শিখতে চায়, সংস্কৃত ব্যাকরণ জানতে চায়, হ্যাঁ, এবং সংস্কৃতে আগামী দিনে ধারাপ্রবাহ রূপেণ বা প্রবাহেন ইয়ে জনাः বক্তুমিচ্ছন্তি তান কিং वदामि तान् निकोषा मम चलच्चित्रं प्रेरयन्तु, अस्तु, प्रसारयन्तु, शेयर करो। अस्तु तर्हि अत्रैव अहं समापयामि। सर्वे सुखेन तिष्ठन्तु, आनन्देन तिष्ठन्तु, मुखबन्धनिकया सह तिष्ठन्तु, बहिर्गच्छन्तु, मुखबन्धनिकया सह बहिर्गच्छन्तु। अस्तु, नमो नमः। जयतु संस्कृतं, जयतु भारतम्।